পৃথিবী জুড়ে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা। হ্যাঁ, ঠিকই শুনছেন। ১৫০ বছর আগে যে অদৃশ্য প্রাকৃতিক শক্তি সারা বিশ্বে মৃত্যুর হাহাকার তৈরি করেছিল, সেটাই আবার ফিরে আসছে। নাম সুপার এল নিনো। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা একেবারে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি কিভাবে অতীতের একটা ঐতিহাসিক বিপর্যয় আধুনিক যুগে আমাদের দোরগোড়ায় এসে কড়া নাড়ছে। স্ক্রিনে ফুটে ওঠা এই সংখ্যাটা ১ কোটি, মানে ভাবা যায় ১৮৭৭ সালে অবিভক্ত বাংলা আর ভারতে ঠিক এই পরিমাণ মানুষ মারা গিয়েছিল একটা মাত্র দুর্ভিক্ষে। তৎকালীন বৈশ্বিক জনসংখ্যার প্রায় ৪% রীতিমতো নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আর আশ্চর্যের বিষয় হল, এই সব কিছুর পেছনে কিন্তু লুকিয়েছিল একটাই অদৃশ্য অথচ মারাত্মক জলবায়ুগত অনুঘটক। বৃষ্টি নেই, শস্য নেই, চারদিকে কলেরা, ম্যালেরিয়া আর ব্যাপক অনাহার। ১৮৭৭ সালের সেই ঘোর সংকটের বর্ণনাগুলো পড়লে গায়ে কাটা দেয়। সে সময় হয়তো সবার ধারণা ছিল এটা নিছকই ভাগ্যের পরিহাস। কিন্তু আসল সত্যিটা হলো, এই যে কলেরা, ম্যালেরিয়া বা চরম অনাহার, এগুলোর পেছনের মূল কারিগর ছিল প্রশান্ত মহাসাগরের বুকে তৈরি হওয়া এক ভয়ঙ্কর প্রাকৃতিক শক্তি। এমন একটা শক্তি যা পুরো পৃথিবীর আবহাওয়াকে এক লহমায় পাল্টে দিয়েছিল। এবার সেই ঐতিহাসিক ট্র্যাজেডি থেকে ফাস্ট ফরওয়ার্ড করে আজকের দিনে আসা যাক। ১৫০ বছর পর সে একই সুপার এল নিনো ২০২৬ সালের দিকে আবারও জোরালোভাবে ফিরে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এর ফলে কি হতে পারে? বিশ্বের প্রায় ২০ থেকে ৩০ কোটি মানুষের জীবন সরাসরি হুমকির মুখে পড়তে চলেছে। মানে এটা শুধু ইতিহাসের পাতায় লেখা কোনো গল্প নয়, আমাদের একেবারে চোখের সামনের একটা আসন্ন বৈশ্বিক হুমকি। তো পর্ব ১, জলবায়ুর মেকানিজম, এল নিনোকে বোঝা। দেখা যাক এই পুরো বিষয়টা আসলে কিভাবে কাজ করে। স্বাভাবিক অবস্থায় আমাদের জলবায়ু কিভাবে চলে, যেটাকে ওয়াকার সার্কুলেশন বলা হয়, সেই প্রক্রিয়াটা বেশ চমকপ্রদ। প্রথমে নিরক্ষীয় অঞ্চলে সূর্যের তাপে সমুদ্রের জল গরম হয়। তারপর স্বাভাবিক ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু ওই গরম জলটাকে দক্ষিণ আমেরিকা থেকে ঠেলে একেবারে অস্ট্রেলিয়া আর ইন্দোনেশিয়ার দিকে নিয়ে যায়। আর ঠিক এই কারণেই কিন্তু ভারতীয় উপমহাদেশে বর্ষা আসে। অন্যদিকে এই বাতাস যখন গরম জল সরিয়ে নেয়, তখন দক্ষিণ আমেরিকার উপকূলে সমুদ্রের নিচ থেকে একদম ঠান্ডা, পুষ্টি সমৃদ্ধ জল উপরে উঠে আসে। এটা আবার ওখানকার মৎস্য শিল্পের জন্য বিশাল বড় একটা আশীর্বাদ। কিন্তু গণ্ডগোলটা বাধে তখনই যখন এল নিনো আঘাত হানে। স্প্যানিশ ভাষায় এই এল নিনোর অর্থ হল লিটল বয়। তো এই ছোট্ট ছেলেটি যখন আসে, তখন পুরো দৃশ্যপট একেবারে উল্টে যায়। হঠাৎ করে ওই ট্রেড উইন্ড ভীষণ দুর্বল হয়ে পড়ে। ফলে যে গরম জলটা অস্ট্রেলিয়ার দিকে যাওয়ার কথা ছিল, সেটা মাঝপথেই আটকে যায় বা আবার পূর্ব দিকে ফিরে আসে। এর ইম্প্যাক্ট, একদিকে এশিয়া আর অস্ট্রেলিয়ায় শুরু হয় চরম খরা, আর অন্যদিকে দক্ষিণ আমেরিকায় দেখা দেয় ভয়াবহ বন্যা। একদম ১৮০ ডিগ্রি ঘুরে যায় সবকিছু। এবার আসি পর্ব ২-এ, সুপার এল নিনো এবং লা নিনা, চরম মাত্রা। এই জলবায়ু চক্রগুলো কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে সেটাই এবার দেখা যাক। একটা সুপার এল নিনো ঠিক তখনই ঘোষণা করা হয় যখন প্রশান্ত মহাসাগরের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে যায়। হ্যাঁ, শুনতে হয়তো মনে হচ্ছে মাত্র তো ২ ডিগ্রি, কিন্তু সত্যি বলতে এই সামান্য ২ ডিগ্রি বৃদ্ধির ধাক্কাতে পুরো ট্রেড উইন্ড সিস্টেম ধসে পড়ে। নদীনালা শুকিয়ে কাঠ হয়ে যায়, আর বিশ্বের বিভিন্ন প্রান্তে শুরু হয় ভয়াবহ দাবানল। প্রকৃতির কি এক বিধ্বংসী রূপ, তাই না? আচ্ছা, এর ঠিক উল্টো দিকটাও কিন্তু আছে। সেটা হলো লা নিনা, যার অর্থ লিটল গার্ল। এই ফেজে আবার ট্রেড উইন্ড স্বাভাবিকের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তখন অতিরিক্ত গরম জ্বর একেবারে জোর করে পশ্চিম দিকে ধেয়ে আসে। এর ফলে নির্দিষ্ট কিছু অঞ্চলে চরম ঠান্ডা পড়ে, আর অতিরিক্ত বৃষ্টির কারণে ব্যাপক বন্যা দেখা দেয়। মানে স্বাভাবিক অবস্থাটাই তখন একটা অতি বিপজ্জনক মাত্রায় পৌঁছে যায়। তো পর্ব ৩, বিশ্বব্যাপী প্রভাব, আধুনিক যুগের পরিণতি। চলুন দেখি এই বিজ্ঞানের থিওরিগুলো বাস্তবে আমাদের জীবনে ঠিক কী ধরনের বিপর্যয় ডেকে আনছে। ব্যাপারটা সত্যিই অবাক করার মতো। প্রশান্ত মহাসাগরে ঠিক একই জায়গার উষ্ণতা পৃথিবীর ২ প্রান্তে কিভাবে সম্পূর্ণ বিপরীত আর ভয়ঙ্কর সব পরিণতি ডেকে আনে, সেটা একটু খেয়াল করলেই বোঝা যায়। একদিকে ভারত, অস্ট্রেলিয়া আর ইন্দোনেশিয়ায় তীব্র খরা আর শস্যহানির কারণে হাহাকার অবস্থা। ঠিক তখনই অন্যদিকে পেরু, ইকুয়েডর বা দক্ষিণ আমেরিকায় অতিবৃষ্টি আর ভূমিধসে জনজীবন একেবারে বিপর্যস্ত। মৎস্যশিল্প তো রীতিমতো ধসে পড়ে। এটাকে আক্ষরিক অর্থেই একটা গ্লোবাল রিপল এফেক্ট বলা চলে। ২০১৫-২০১৬ সালে পৃথিবীতে যে সর্বশেষ সুপার এল নিনো আঘাত হেনেছিল, সেটার কথা একবার স্মরণ করা যেতে পারে। পুরো বিশ্বজুড়ে তীব্র তাপপ্রবাহ, দক্ষিণ আফ্রিকায় মারাত্মক খরা আর খাদ্য সংকট।
পুয়ের্তো রিকোতে অবস্থা এতটা খারাপ হয়েছিল যে সরকারকে বাধ্য হয়ে রেশনের মাধ্যমে জল সরবরাহ করতে হয়েছিল। আর দক্ষিণ আমেরিকায় ভূমিধসে যে বিপুল পরিমাণ অবকাঠামোগত ক্ষতি হয়েছিল তা তো বলার অপেক্ষা রাখে না। এই ঘটনাগুলি কিন্তু বারবার প্রমাণ করে যে সামনের হুমকিটা কতটা বাস্তব। বিশেষ করে ভারতীয় উপমহাদেশের জন্য এই পরিসংখ্যানটা কিন্তু চরম অ্যালার্মিং। আজও ভারতের জনসংখ্যার প্রায় ৬০ থেকে ৬৫% সরাসরি কৃষিকাজের উপর নির্ভরশীল। এখন এল নিনোর কারণে বর্ষাকাল যদি একটু পিছিয়ে যায় বা বৃষ্টিপাত কমে যায়, তবে সেটা শুধু যে কৃষকদের জন্য বিপদ তা নয়, পুরো দেশের অর্থনীতির জন্যই একটা বিশাল অস্তিত্বের সংকট তৈরি করে। আর এই সংকট যে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তার সবচেয়ে বড় প্রমাণ হল এই তথ্যটা। মরুভূমির দেশগুলোকেও হার মানিয়ে বর্তমানে বিশ্বের ২০টি উষ্ণতম শহরের মধ্যে ১৯টি কিন্তু ভারতে অবস্থিত। অনেক জায়গাতেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। সুপার এল নিনো পূর্ণমাত্রায় আঘাত হানার আগেই প্রকৃতির এই পরিবর্তনগুলো আমাদের জন্য রীতিমতো অশনি সংকেত দিচ্ছে। এই যে এল নিনো এটা কিভাবে তৈরি হয় বা কতদিন থাকে তার একটা নির্দিষ্ট টাইমলাইন বা জীবনচক্র আছে। সাধারণত বছরের মাঝামাঝি মে থেকে জুলাইয়ের দিকে সমুদ্রের জল গরম হতে শুরু করে আর বাতাস দুর্বল হতে থাকে। এরপর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে এটা তার সর্বোচ্চ ধ্বংসাত্মক রূপে পৌঁছায়। আর একবার শুরু হলে এই পুরো জলবায়ুগত বিপর্যয়টা প্রায় ৯ থেকে ১২ মাস পর্যন্ত একটানা স্থায়ী হতে পারে। ভাবা যায়? এবার আসি পর্ব ৪-এ, তাপপ্রবাহ থেকে টিকে থাকা, প্রস্তুতি এবং অভিযোজন। এতক্ষণ তো আশঙ্কার কথা জানলাম, এবার দেখা যাক বাঁচার উপায় কি। ১৮৭৭ সালের সেই ভয়াবহ দুর্ভিক্ষের পেছনে যে শুধু এল নিনো একাই দায়ী ছিল তা কিন্তু নয়। তৎকালীন ব্রিটিশ শাসনামলে এখান থেকে খাদ্যশস্য ইউরোপে রপ্তানি করাও একটা অনেক বড় কারণ ছিল, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছিল। তবে হ্যাঁ, আজকের দিনে পরিস্থিতি কিছুটা ভিন্ন। আধুনিক সরকারগুলোর কাছে এখন আপৎকালীন খাদ্য মজুদ রাখার ব্যবস্থা আছে, এমনকি কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানোর জন্য ক্লাউড সিডিংয়ের মতো উন্নত প্রযুক্তিও আমাদের হাতে রয়েছে। কিন্তু শুধু প্রযুক্তির উপর ভরসা করে বসে থাকলে তো চলবে না। টিকে থাকার জন্য কিছু কার্যকরী আর প্র্যাকটিক্যাল পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। যেমন কৃষিতে এমন শস্যের চাষ বাড়াতে হবে যেগুলোতে জল কম লাগে। বৃষ্টির জল সংরক্ষণ বা রেন ওয়াটার হারভেস্টিং ব্যাপকভাবে শুরু করতে হবে। ভূগর্ভস্থ জলের অপব্যবহার যে কোনো মূল্যে আটকাতে হবে। পাশাপাশি বৈশ্বিক কার্বন নির্গমন কমানোর জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আর একদম ব্যক্তিগত পর্যায়েও কিন্তু আমাদের খাদ্য আর জলের অপচয় কমানো প্র্যাকটিস করতে হবে। সবশেষে একটা অত্যন্ত গভীর প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করব। সমুদ্রের জল যেভাবে ক্রমাগত গরম হচ্ছে আর এল নিনোর মতো চক্রগুলো যেভাবে আরও বেশি তীব্রতা নিয়ে ফিরে আসছে, আমাদের আধুনিক সমাজ কি সত্যিই এই পরিবর্তনশীল জলবায়ুর সাথে মানিয়ে নিতে পুরোপুরি প্রস্তুত? প্রকৃতির এই বিশাল শক্তির সামনে আমরা কতটা টিকে থাকতে পারব, এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের সবাইকে মিলেই খুঁজতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক দিন আর শেয়ার করে অন্যদেরও এই সত্যটা জানার সুযোগ করে দিন।